আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা ডকুমেন্ট ক্রিয়েশন কিভাবে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা দেখব আর্টবোর্ড। আমরা গত পর্বে বলেছিলাম যে একটা ডকুমেন্টের আন্ডারে একাধিক আর্টবোর্ড থাকতে পারে। এখানে আর্টবোর্ড বলতে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাকে বোঝানো হয়েছে, যেখানে আমি আমার যাবতীয় ডিজাইনগুলো, যেমন এই যে ডিজাইনটা আমি করেছি সেটা আর্টবোর্ডের মধ্যে ডিজাইনগুলো করতে পারি। তো আজকে আলোচনা বিষয় সেই আর্টবোর্ড নিয়েই। আর্টবোর্ডের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। গতবারে বলেছিলাম যে একটা ডকুমেন্টের আন্ডারে একাধিক আর্টবোর্ড থাকতে পারে। এখানে এই জিনিসটা হচ্ছে, যেখানে আমরা একটা আর্টবোর্ড দেখতে পাচ্ছি, এখানে ইচ্ছা করলে আপনারা মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ আরও একটা আর্টবোর্ড ইনসার্ট করতে পারি একটা ডকুমেন্টের আন্ডারে। তো ইলাস্ট্রেটরে আমরা সর্বোচ্চ 99টা পর্যন্ত আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো একটা ডকুমেন্টের আন্ডারে। সো আর্টবোর্ড ক্রিয়েটের ক্ষেত্রে, আর্টবোর্ড এডিটের ক্ষেত্রে আমরা যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর্টবোর্ড টুল। তো আমি যখন এটা সিলেক্ট করব তখন দেখতে পারবেন চারপাশে এরকম একটা মার্ক পয়েন্ট চলে এসেছে, মার্কিং পয়েন্ট। তো আমি যদি চাই আর্টবোর্ডের সাইজটা আরও বড় করতে, মনে করুন যে আমি একটা ডিজাইন করছি, ডিজাইনটা দেখা যাচ্ছে যে আর্টবোর্ড থেকে বেরিয়ে গেছে বা আর্টবোর্ড আর একটু দরকার হয় জায়গা, তখন আমি সিম্পলি এই যে আর্টবোর্ডের পাশে একদম কর্নারে নেওয়ার পর এরকম চিহ্ন আসলে আমি জাস্ট সিম্পলি ড্র্যাগ করে আমার আর্টবোর্ড সাইজটা বাড়িয়ে নিতে পারবো। এখন আমি যদি চাই যে এটার দৈর্ঘ্য প্রস্থ একসাথেই বাড়বে, তখন আমি শিফট কি চেপে ধরে আমি নিচের দিকে বা উপরের দিকে ড্র্যাগ করলে, উপরে ড্র্যাগ করলে কমবে আর নিচে করলে বাড়বে। সো আমি কিছুটা বাড়িয়ে নিলাম এতটুকু। তো এটা হচ্ছে আর্টবোর্ডের বেসিক একটা ফিচার। এখানে 01 আর্টবোর্ড 1 বলতে বোঝানো হয়েছে যে আর্টবোর্ডটার নেম। আমি চাইলে আর্টবোর্ডের নেম পরিবর্তন করতে পারি। এই যে নেম দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমি আমার আর্টবোর্ডের সাইজ দিয়ে দিতে পারি। যেমন এরকম একটা দিয়ে দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ডের নেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে, এখানে পাশে দিয়ে আরেকটা আর্টবোর্ড হোক, সিম্পলি আমি এই সাদা অংশের বাইরে এইখানের যে কোনো জায়গায় আমি আর্টবোর্ডটা তৈরি করতে পারবো। সাপোজ আমি এখানে তৈরি করছি, তো আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিচের দিকে বা উপরের দিকে যতটুকু আমার দরকার হয়, আমি যদি চাই দৈর্ঘ্য প্রস্থ বাড়াতে সিম্পলি এল প্রেস করে আমি নিচের দিকে আনবো। আর যদি চাই যে আমি এতটুকু করব, তাহলে আমি এতটুকু এনে ছেড়ে দেবো মাউসটা। তাহলে দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ড দুইটা ক্রিয়েট হয়েছে। এখানে আর্টবোর্ড নাম্বার 1, এটা হচ্ছে আর্টবোর্ড নাম্বার 2, আর্টবোর্ডের নাম্বার দেওয়া আছে। তো এটা হচ্ছে আর্টবোর্ডের যে বেসিক ফর্মুলাগুলো সেগুলো। তো এখন আমরা দেখব যে, আমরা জানবো যে কেন একটা ডকুমেন্টের আন্ডারে একাধিক আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়, দুইটা আর্টবোর্ড নেওয়ার দরকারটা কি সেটা আমরা এখন জানবো। তো এর জন্য আমি একটা ডকুমেন্ট আগে থেকে ক্রিয়েট করে রেখেছি আমরা উদাহরণগুলো দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা আর্টবোর্ড দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে ইলাস্ট্রেটর, তারপর এটা ফটোশপ, তারপর এটা ইনডিজাইন। পাশাপাশি এখানে এটা কত সালে লঞ্চ করা হয়েছিল, 1987, এটা 1988, 1999 সাল। এই তিন সময়ে লঞ্চ করা হয়েছিল ইনডিজাইন। তো এখানে তিনটা আর্টবোর্ডে তিনটা ডিজাইন করা হয়েছে। তো এইরকমভাবে আমরা একটা ডকুমেন্টের আন্ডারে, এই যে আর্টবোর্ডস একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের আন্ডারে তিনটা আর্টবোর্ড ক্রিয়েট করেছি। এখন এটা করার সুবিধা হচ্ছে, মনে করুন আপনাকে একটা ব্র্যান্ডিং এর কাজ দিল, অর্থাৎ আপনাকে একটা কোম্পানি বা যে কেউ আপনাকে বললো যে বিজনেস কার্ড ডিজাইন করতে, পাশাপাশি লগো ডিজাইন, তারপর লেটার হেড ডিজাইন, মেমো প্যাড ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন করতে বলা হলো। এখন আপনি চাচ্ছেন সবগুলো ডিজাইন আপনি একটা ফাইলের মধ্যে রাখতে চাচ্ছেন, যাতে করে আপনার সেন্ডিং এবং সেন্ড করতে সুবিধা হয়, আপনার বুঝতে সুবিধা হয়। অর্থাৎ একটা ফাইলের আন্ডারে আপনি চাইলে বিজনেস কার্ড রাখতে পারেন, আপনি চাইলে লেটার হেড রাখতে পারেন, আপনি চাইলে মেমো প্যাড রাখতে পারেন, এগুলো আপনি রাখতে পারেন। তো এই সব বিষয়গুলো হচ্ছে মেইন। তো এই জন্যই হচ্ছে আমরা একাধিক আর্টবোর্ড ক্রিয়েট করা দরকার হয়ে পড়ে। তো আপনি চাইলে আপনি সাপোজ এই আর্টবোর্ডটাকে কপি করতে যাচ্ছেন, এই আর্টবোর্ডের নামে আরেকটা আর্টবোর্ড দিতে যাচ্ছেন, তো সিম্পলি আর্টবোর্ডে যাবেন, আর্টবোর্ড টুলে যাবেন। আপনি যদি অল্ট কি প্রেস করে ধরেন, যেমন দেখতে পাচ্ছেন, যখন কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করবেন, তখন প্রেস করে যখন ড্র্যাগ করবেন, তখন ঠিক আগের আর্টবোর্ডের অনুরূপ আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে।
এটা অনেক সময় দরকার হয়। এখন আপনি যদি চান যে আর্টবোর্ডের মধ্যে যে সমস্ত ডিজাইনগুলো আছে সেগুলো ছাড়া আপনি শুধুমাত্র আর্টবোর্ডটা কপি করবেন, তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই মুভ কপি আর্ট ওয়ার্ক উইথ আর্টবোর্ড, সেটা লক করা আছে। এটা যদি আনলক করে দিন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনারা যদি আর্টবোর্ডটা করেন, শুধুমাত্র আর্টবোর্ডটা নড়ছে, শুধুমাত্র আর্টবোর্ডটা আপনার মুভ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র আর্টবোর্ডটা। তো এটা কখনো কখনো কাজে দেয়, তবে আমি সব সময় আর্টবোর্ডটা এই অপশনটা লক করেই কাজটা করি, তাহলে আমার যে আর্টবোর্ডে কন্টেন্ট সহ সেটা আর্টবোর্ডটা মুভ হচ্ছে। তারপর আমি যদি চাচ্ছি যে আমার এই আর্টবোর্ডটা দরকার নেই, সাপোজ আমি যদি চাই ডিলিট করতে আর্টবোর্ডটা, তখন সিম্পলি আর্টবোর্ডটা সিলেক্ট করব, যে আর্টবোর্ডটা আমি ডিলিট করতে চাই সেই আর্টবোর্ডে সিলেক্ট করব, করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক করলে আমার আর্টবোর্ডটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ডিলিটে প্রেস করলাম তখন আর্টবোর্ড ডিলিট হয়েছে, কিন্তু যেই আর্টবোর্ডে যে কন্টেন্টগুলো আছে অর্থাৎ যে ডিজাইনগুলো আছে সেগুলো ডিলিট হয়নি। তো এই ক্ষেত্রে আমরা সিম্পলি সেই কন্টেন্টগুলো প্রথমে সিলেক্ট করব, মাউসে সিলেকশন টুল আগে সিলেক্ট করার পর সেখান থেকে যেই জিনিসগুলো আমার দরকার নেই সেটি সিলেক্ট করব, করার পর ব্যাক স্পেস অথবা ডিলিটে ক্লিক করব, তাহলে আমার আর্টবোর্ডটি এবং ডিজাইনটি ডিলিট হয়ে যাবে। তারপর এখানে যখন আর্টবোর্ডটি সিলেক্ট করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আর্টবোর্ডে প্রত্যেকটার যেই নাম্বারিং আছে 1, এটা 2, এটা 3 নাম্বারিংটা দেওয়া আছে। তো এখন মনে করুন আমি ইনডিজাইনের এটা আমি মিডলে চাচ্ছি, অর্থাৎ ইলাস্ট্রেটর পরে ইনডিজাইন থাকবে তারপর ফটোশপ। তো তখন কি হবে জিনিসটা আমরা দেখি। তো তখন আমি যদি এটাকে নিচে ড্র্যাগ করে নেই, তারপর এই আর্টবোর্ডটাকে যদি এখানে নিয়ে যাই, এটাকে আমি যদি উপরে উঠাই, তো তখন দেখতে পাচ্ছেন যে আমি মুভ করার ফলে ডিজাইন মুভ হয়েছে, কিন্তু আর্টবোর্ডের যে সিকোয়েন্সটা 1 তারপর 3 তারপর 2 অর্থাৎ সিকোয়েন্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা প্রত্যেকটা আর্টবোর্ডের নামকরণ করে নিই, যেমন এটা হচ্ছে ইলাস্ট্রেটরের লগো সাইন, তো আমি এখানে ইলাস্ট্রেটর লিখছি, ইলাস্ট্রেটর। তারপর এটা হচ্ছে ইনডিজাইন, সো ইনডিজাইন। তারপর এটা হচ্ছে ফটোশপ। তিনটা আমি নামকরণ করলাম। দেখুন নামকরণ করার পরেও তিনটার সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো অনেক সময় দরকার হতে পারে যে আমি সিকোয়েন্সটা মেনটেন করব, তো সেক্ষেত্রে আমরা নিচে যে অপশন একটা দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ডস, এই অপশনটাতে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন 2 নম্বরে ফটোশপ আছে। আমি যদি চাই যে ইনডিজাইনটা থাকবে 2 নাম্বার, অর্থাৎ এটা 2 নম্বরে হবে, এটা 3 নম্বরে হবে, তো সিম্পলি ইনডিজাইনের প্রথমে ক্লিক করব, করার পর এটাকে চাপ দিয়ে ধরে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ইলাস্ট্রেটর, তারপর ইনডিজাইন 2 হয়ে গেছে, তারপর ফটোশপ 3 হয়ে গেছে। এখানে আমাদের আর্টবোর্ড আছে 3টা। আর এখন মনে করুন যে আপনি অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করছেন, তো এখন প্রত্যেকটা আর্টবোর্ড আপনি মনে করেন যে এটা কাজ করছেন, আপনি চাচ্ছেন যে ইনস্ট্যান্টলি আপনি ইলাস্ট্রেটরের যে আর্টবোর্ড আছে সেটাতে ফিরে যেতে, অর্থাৎ ইলাস্ট্রেটর আর্টবোর্ডে চলে যেতে। যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনি ইলাস্ট্রেটরে ফিরে আসছেন। আপনি যদি চান এখান থেকে ফটোশপে চলে যেতে তাহলে 3তে ক্লিক করুন, তাহলে ফটোশপে চলে গেল। আপনি যদি চান ইনডিজাইনে যেতে তাহলে ইনডিজাইনে ডাবল ক্লিক করুন, তাহলে আমরা ইনডিজাইন একদম আমাদের উইন্ডোর সাথে ফিট হয়ে লেগে যাবে। তো এটা হচ্ছে কুইকলি জুমিং, অর্থাৎ অনেক কমপ্লেক্স কাজ করার সময় আমাদের অনেক সময় এই জিনিসগুলো দরকার হয়ে পড়ে, তো তখন কুইকলি জুম করার জন্য আমরা এই আর্টবোর্ডস অপশনটা সেটা ব্যবহার করতে পারি। আমরা চাইলে একটা আর্টবোর্ডকে আমাদের ইচ্ছা মতো সাইজ অর্থাৎ হাইট ওয়েট দিয়ে আমরা আর্টবোর্ডটা ক্রিয়েট করতে পারি। এখন মনে করেন আপনি যদি এটাকে ড্র্যাগ করেন, এটা কিন্তু কতটুকু আর্টবোর্ড আছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে হাইট ওয়েট দুইটা সেম হতে, অর্থাৎ হাইট 200 সাপোজ, আর উইথও যেটা আছে সেটাও 200 হোক। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো ড্র্যাগ করে এখান থেকে কর্নার ম্যাচিং করতে হবে, তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যদি ইচ্ছে করেন, আপনি যদি চান তাহলে খুব ইজিলি ইলাস্ট্রেটরে এই কাজটা করতে পারেন। যেমন আর্টবোর্ডটা সিলেক্ট থাকা অবস্থায় যে আর্টবোর্ডটা আপনি রিসাইজ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে দেখতে পাচ্ছেন উইথ এবং হাইটের যে একটা ব্যাপার আছে সেটা দেওয়া আছে। তো এখানে উইথে যদি লেখেন আপনি 200 পিটি পয়েন্ট আছে, সো 200 দিলাম, আর এখানেও সেমভাবে 200 দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার হাইট উইথ দুইটা 200/200 হয়ে গেছে। এই আর্টবোর্ডটাকে আপনি রিসাইজ করলেন, মনে করেন এটাকে আমি 300 পিক্সেল দিলাম,
দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই আর্টবোর্ডটা এটার সাথে লেগে গেছে। এখন আপনি যদি মুভ করতে যান দেখবেন যে দুইটা কন্টেন্ট চলে আসে। সো এটাই ইম্পর্টেন্ট যে দুইটার মাঝে স্পেসিং থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, না হয় একটার কন্টেন্টগুলো আরেকটা আর্টবোর্ডে চলে আসছে, এই বিষয়টা কিন্তু ঘটতে পারে। সো এই জন্য অবশ্যই আপনারা আর্টবোর্ডের মাঝে স্পেস দিতে ভুলবেন না। আপনি আগে যখন আপনার উইডটা বাড়ানোর দরকার হবে তখন আপনি আগে আর্টবোর্ডটাকে একটু সাইডে নিয়ে আসুন অনুমান করে, তারপর সেখানে উইডটা আপনি বাড়িয়ে দিন, তাহলে আমার আর ওই আর্টবোর্ডটা এফেক্ট হচ্ছে না। তো এটা হচ্ছে আর্টবোর্ড সাইজ সিলেক্টিং এর একটা ব্যাপার। আর্টবোর্ড ক্রিয়েটিং এর ক্ষেত্রে এই আর্টবোর্ড টুল ছাড়াও আরেকটা ওয়েতে আপনি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন। সেটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে যখন আপনি যাবেন, তো এটা 2080, যারা 2050 ইউজ করেন তাদের জন্য আমি দেখাচ্ছি স্পেশালি। তো যারা এই যে ধরুন আপনি নিউতে যাবেন, যাওয়ার পরে এইরকম একটা বক্স আসবে, বক্সের মধ্যে প্রথমত প্রোফাইল সিলেক্ট করবেন কীরকম আর্টবোর্ড চাচ্ছেন আপনি, তারপর হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ডস, কয়টা আর্টবোর্ড চাচ্ছেন আপনি। সাপোজ এখানে আমি যদি 6টা লিখি যে 6টা আর্টবোর্ড তৈরি হবে। তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এটা কিভাবে সজ্জিত হবে, গ্রিড বাই কলাম, গ্রিড বাই রো, অ্যারেঞ্জ বাই রো, অ্যারেঞ্জ বাই কলাম, আপনি যেটা চান আপনার পছন্দ মতো সেটা আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে। মনে করো আমি এটাই দিচ্ছি। তারপর হচ্ছে স্পেসিং, অর্থাৎ 6টা আর্টবোর্ড আছে এখানে, প্রত্যেকটা আর্টবোর্ড থেকে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের মাঝখানে যে গ্যাপটা থাকবে, ডিস্টেন্সটা থাকবে, সেটা আপনি সিলেক্ট করবেন এখানে। আপনি ধরুন 20 পয়েন্ট দিলেন, 30 পয়েন্টের গ্যাপ থাকবে মাঝখানে। তারপর হচ্ছে সাইজ সিলেকশন, যেমন উইথ, হাইট, আপনি কতটুকু হাইটের আর্টবোর্ড চাচ্ছেন, কতটুকু উইথের আর্টবোর্ড চাচ্ছেন সেগুলো। তো এখানে মনে করুন আমি 100 মিলিমিটার দিলাম, তারপর এখানেও 100 মিলিমিটার দিলাম। দেওয়ার পর ওরিয়েন্টেশন আমি যেমন আছে তেমন রেখে ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর 6টা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে আমার। এই 6টা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 6টা আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে আর্টবোর্ডগুলো পরবর্তীতে এডিট করতে পারি, আর্টবোর্ড টুলের মাধ্যমে নামকরণ করতে পারি। তো এগুলো হচ্ছে আর্টবোর্ডের কাজ। এবং আর্টবোর্ড যেহেতু তৈরি করেছেন, মনে করুন আপনি 20টা আর্টবোর্ড নিয়ে কাজ করছেন, আপনার এখানে 20টা আর্টবোর্ড নিয়ে কাজ করছেন, আপনি চাচ্ছেন যে ইনস্ট্যান্টলি 4 নম্বর আর্টবোর্ডে চলে যেতে, তখন আপনি 4-এ ক্লিক করলে এটা 4 নম্বর আর্টবোর্ড শো করবে। তো এছাড়াও নেভিগেশনের ক্ষেত্রে আরও অনেক, যে আর্টবোর্ডগুলো ইনস্ট্যান্ট ভিউ করার জন্য আরও অনেক ধরনের টুল ইউজ করা যেতে পারে, সেগুলো পরবর্তী লেকচারে আলোচনা করা হবে। এখন আমরা যেহেতু শিখে গেছি যে একটা ডকুমেন্টের আন্ডারে কীভাবে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়, তখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এমন কি হতে পারে যে একটা আর্টবোর্ডে, একটা ডকুমেন্টে একাধিক আর্টবোর্ড থাকলেও আমি প্রত্যেকটা আর্টবোর্ডকে আলাদা আলাদাভাবে সেভ করতে পারবো? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। তো এর জন্য আমি যদি চাই যে প্রত্যেকটা আর্টবোর্ড আলাদা আলাদা ফাইলে সেভ হোক, তো সেজন্য আমি ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে যাব। এক্সপোর্ট অ্যাজের পরে বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন জেপ্যাগ, তারপর পিএনজি, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তো সেখান থেকে আমি জেপ্যাগ দিলাম। জেপ্যাগ দেওয়ার পর আমি আমার ডেস্টিনেশন পয়েন্ট সিলেক্ট করব, যেমন নিউ ফোল্ডার 2, এটাতে সিলেক্ট করলাম। করার পর আমি ফাইল টাইপ সিলেক্ট করলাম। এখন আমি যতটা আর্টবোর্ড চাচ্ছিলাম, যদি আমি একটা আর্টবোর্ড চাই, তো ইউজ আর্টবোর্ডসে ক্লিক করে আমি শুধু 1 লিখে দেব। 1 লিখে এক্সপোর্ট দিলে শুধুমাত্র 1 নাম্বার আর্টবোর্ডটা এক্সপোর্ট হবে। আমি যদি চাই যে 1 আর 2 এক্সপোর্ট হবে, 3 এক্সপোর্ট হবে না, তো সেক্ষেত্রে আমি হাইপেন লিখে 2 দিব, 2 নাম্বার লিখবো। অথবা আমি যদি চাই যে 1 নাম্বার আর 3 নাম্বার হোক, 2 নাম্বার না হোক, তাহলে 1 কমা বা হাইপেন যেটা ইউজ করেন দিয়ে 3 দেবো, 2 লিখবো না, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার হবে। 3 নাম্বার মাঝখানে 1 নাম্বার 3 নাম্বার হবে, 2 নাম্বারটা স্কিপ করে যাবে। তো আমি এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পর বিভিন্ন ধরনের অপশন আসছে, সেখানে আমি সিলেক্ট করলাম। ওকে, ওগুলো পরবর্তী লেকচারে আলোচনা করা হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি নিউ ফোল্ডার 2-এ যাই, এই যে দেখতে পাচ্ছেন 1 আর 2 যেহেতু দিয়েছি, 1 আর 2 ক্রিয়েট হয়ে গেছে, 3 নাম্বারটা ক্রিয়েট হয়নি। তো এভাবে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ফাইলে এক্সপোর্ট করতে পারি। এখানে আরেকটা বিষয় বলা বাহুল্য যে আপনি যখন একটা ফাইলকে এক্সপোর্ট করছেন জেপ্যাগে, এই ফাইলটাকে যখন ভেক্টর ফাইলটাকে যখন জেপ্যাগে এক্সপোর্ট করছেন, তখন সেই ফাইলটা কিন্তু আর ভেক্টর ফাইল থাকছে না, সেটা পিক্সেল বেসড ফরম্যাটে রূপান্তর হচ্ছে। যেমন ধরুন আপনি যদি জুম দেন, তাহলে দেখবেন যে এটার কোয়ালিটি কোনো নষ্ট হয় না,
কোয়ালিটি নষ্ট হচ্ছে না। কিন্তু ঠিক সেম কাজটা যখন আপনি এই যে ক্রিয়েট করা জেপিইজি এর সাথে জেপিইজি যদি জুম দেন, তাহলে দেখবেন যে ফাইলগুলো ফেটে যাচ্ছে। তো এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা কি, এগুলো নিয়ে বিস্তারিত পরের লেকচারে আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো, এখানে আর্টবোর্ড নিয়ে আলোচনা করা হলো। পরবর্তীতে আর্টবোর্ডের নেভিগেশন সম্পর্কে আলোচনা করা হবে, তাই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো, এখানে আর্টবোর্ড নিয়ে আলোচনা করা হলো। পরবর্তীতে আর্টবোর্ডের নেভিগেশন সম্পর্কে আলোচনা করা হবে, তাই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।